দুটি খবর লক্ষ্য করেন গতকালকে এবং আজকে। ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা, আর গতকাল জামাতের আমির শফিকুর রহমান বলছেন যে তিস্তা বাঁধ প্রকল্প এটা চীনকে দিতে হবে এবং চীন এটা সম্পাদন করবে। এই দুইটা খবর কেন বলছি? এটাও দুই রকমের খবর, কিন্তু এর মধ্যে একটা সংযোগ আছে। কি সংযোগ আছে বলছি। তারেক রহমানের সরকার ক্ষমতা আসার পর ভারত সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে, বাংলাদেশও সাড়া দিয়েছে। ভারত অনেক আগে থেকেই বলছিল ইউনূস সরকারের আমল থেকে যে রাজনৈতিক সরকার আসলে এখন যে সম্পর্কের যে বন্ধত্ব বা শীতলতা সেটা কেটে যাবে। এবং সেই কারণে দেখেন তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার দাফনের দিন একদম সরাসরি পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ঢাকায় চলে আসে। এটা বার্তা। শপথ অনুষ্ঠানে ভারতের স্পিকার এসেছে, এটাও একটা বার্তা। মনে করেন তো ডক্টর ইউনূসের সঙ্গে তারা কেউ দেখা করেনি, এই দুজনের কেউই ঢাকায় আসলেও। এর থেকে বোঝা যায় যে ভারত এখন সম্পর্কটা স্বাভাবিক করতে চায়। ইতিমধ্যে বাংলাদেশ সংকটে পড়েছে, ডিজেল চেয়েছে, পাইপলাইনের মাধ্যমে সেই ডিজেল এসছে 15,000 মেট্রিক টন। এবং দুই দেশের ভিসার জটিলতা সেটাও স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে এবং তেমন একটা ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ওসমান হাদির হত্যাকারীরা গ্রেপ্তার হয়েছে, সেটা ভারত বাংলাদেশকে জানিয়েছে। এখন কনসুলার এক্সেস চাচ্ছে যাতে সেখানে গিয়ে এই অপরাধীদেরকে আনা যায়। সেক্ষেত্রেও দুই দেশের একটা চমৎকার বোঝাপড়া হচ্ছে। প্রতিবেশীর সাথে আপনি শত্রুতা করে এগোতে পারবেন না, প্রতিবেশীর কাছে বশ্যতা স্বীকার করে দাসত্ব দিয়েও আপনি মর্যাদার সাথে টিকতে পারবেন। তারেক রহমান সেই চেক অ্যান্ড ব্যালেন্স স্থাপন করছে। সেই বৈরিতা থেকে ডক্টর ইউনূসের সময় যে বৈরিতা, শেখ হাসিনার সময় যে দাসত্ব, এই দুইটি অধ্যায়কে পেছনে রেখে একটা ভারসাম্যমূলক বৈদেশিক নীতি স্থাপন করতে চান তারেক রহমান। এটা নিয়ে তাকে এবং তার সরকারকে অনেক কথা শুনতে হচ্ছে। ভারতের কাছে দেশ বিক্রি করছে, দাসত্ব দিচ্ছে, অনেক রকম কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে। এবং বড় বড় পণ্ডিত যারা সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ, তারা বলছেন বলুক, তারেক রহমান নীরবে তার কাজ করে যাচ্ছে। এর মধ্যে দেখেন এটা বোকামি নাকি উস্কানি আমি বুঝতে পারছি না। শফিকুর রহমান তিস্তা প্রকল্পটা যেটা সবচেয়ে সেন্সিটিভ, ভারত মনে করে যে এই তিস্তা বহুমুখী প্রকল্পের নামে একটা লম্বা দীর্ঘ সময় প্রকল্প, সেখানে সে তার সামরিক শক্তি মোতায়েন করবে নিরাপত্তার নামে, যেটা নিয়ে ভারত চিন্তিত। ডাক্তার শফিকুর রহমান ক্ষমতা কেউ না, পলিসি মেকার তিনি না, তিনি বিরোধী দলের নেতা। তিনি একটা সফট বক্তব্য দিতে পারেন যে তিস্তা প্রকল্প যদি চীন এটি বাস্তবায়ন করে আমরা খুশি হব বা জনগণ চায়। কিন্তু তিনি একেবারে যেভাবে মনে হচ্ছে যেন তিনি মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী, এবং তিনি বলছেন যে এই প্রকল্প চীনকে দিয়ে তিনি বাস্তবায়ন করবেন। এটা করে একটা পরিস্থিতি তৈরি করা দেখেন, এবং এক ধরনের উস্কানিমূলক, যাতে লেগে যায় আবার। এবং খুবই হাস্যকর একটা ঘটনা ওই সময় ঘটেছে। এরকম ইফতার বিতরণ বা খাদ্য সাহায্য বিতরণ অনুষ্ঠানে এই ধরনের রাজনৈতিক বক্তব্য, গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয় ওনার বলার কথা না বলছেন। আবার চীনের ইফতার বিতরণ, পণ্য বিতরণে সেটা আবার যৌথ উদ্যোগের কথা বলছে, চীনকেও বিব্রত করছে। এইটা হচ্ছে একটা কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড। তাছাড়া এরকম ঘটনা ঘটতে পারে না। তো এই ধরনের ভারত পররাষ্ট্র নীতি সম্পর্ক সবসময় স্পর্শকাতর থাকে। এইগুলি মাঠে ময়দানে বক্তৃতা করার বিষয় না। শেখ হাসিনা যদিও দাসত্ব ছিল তার, কিন্তু একই সঙ্গে কিন্তু চীনকে সামলাইছেন, আমেরিকাকে সামলাইছেন, পরের দিকে হাত পা ছেড়ে দিয়েছিলেন, পারেননি শেষ পর্যন্ত। কারণ ভোটটা যদি ঠিক মতন না হয়, তাহলে আপনি আপনার কোনো একটা পক্ষকে
মানে দাসত্ব স্থাপন করতে হবে। তো ভারতের কাছে তিনি সেই দাসত্ব বিনিময়ে ক্ষমতায় থাকতে চেয়েছেন, ভারতও সেই সহযোগিতা করছে, শেষে আর ভারসাম্য থাকেনি। কিন্তু এখন কিন্তু একটা পরিবেশ তৈরি হয়েছে, যেহেতু এখন নির্বাচিত পার্লামেন্ট আছে, যারা পার্লামেন্টে এসেছেন জনগণের ভোটে নির্বাচিত, তার একটা জনগণের একটা শক্তি আছে। সেই শক্তির বলে এমন একটা পররাষ্ট্রনীতি করতে হবে, ভারত, চীন সব পক্ষ যেহেতু তারা বাংলাদেশের থেকেও শক্তিশালী, তাদের সাথে একটা ভারসাম্যমূলক একটা নীতি নিয়ে এগোতে হবে, যাতে সব পক্ষকে নিয়ন্ত্রণে রেখে বাংলাদেশ তার স্বার্থ উদ্ধার করতে পারে। কাজটা কঠিন, কিন্তু এটা করা ছাড়া অন্য কোনো কি বিকল্প আছে?